মোবারক সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের বিশেষ আয়োজন বেলামে ব্যাটে বলে বিশ্বকাপে পাওয়ার্ড বাই যমুনা ইলেকট্রনিক্স, এসএসআরএম স্টিল ও এডিয়ান টেলিকম। আপনাদের সাথে আছি আমি সারা মাহবুব। আজ কিন্তু বাংলাদেশে দু ধরনের ঈদ হচ্ছে। একটা ঈদ হয়েছে কোরবানির ঈদের এবং আরেকটা ঈদ আমাদের জন্য আনন্দে ভরিয়ে দিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বাংলাদেশ 2007 সালের পরে আবারও সুপার 8-এ কোয়ালিফাই করেছেন, সেটা নিয়ে আজ কথা বলবো। স্টুডিওতে আজকে আছেন আমার সাথে জাতীয় দলের সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত এবং চিত্রনায়ক জায়েদ খান। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এবং ঈদ মোবারক। ঈদ মোবারক। শুরুতেই শান্ত ভাইয়ের কাছে যাব। শান্ত ভাই, অসাধারণ একটা ম্যাচ দিয়ে বাংলাদেশ কিন্তু গ্রুপ পর্ব শেষ করলো বিশ্বকাপের। কেমন লাগলো আজকের ম্যাচ? অবশ্যই মানে ঈদের দিন প্রথম দিকে একটু হলো টেনশন হচ্ছিল যে আর্লি 66 রানে 6 উইকেট পড়ে গিয়েছিল। তো চিন্তা করছিলাম যে ধরনের উইকেট 100 রানটা যাতে পার হয়, মনে মনে অনেক দোয়া করছিলাম যে 100 রান যাতে পার হয়। যাক, একটা আছে 106 করি আমরা। তখন মোটামুটি বুঝেছি যে যদি আমরা ভালো বল করতে পারি তাহলে নেপালকে অনেক বেশি টার্ন করছিল বল, ব্যাটাররা সবাই অনেক বেশি স্ট্রাগল করেছে। এই ধরনের উইকেটে এই মনে হয় এই উইকেটটা মানে অনেক দিন পরে খেলা হচ্ছে। জি, 11 বছর পর একটা নতুন উইকেট। বল এখানে ব্যাটিং করা ভেরি ডিফিকাল্ট, বিকজ এত বেশি টার্ন করছিল বল। পেস বলও আপনি যদি বাউন্সের হাইটটা দেখেন, কোনো সময় উঠছে কোনো সময় নামছে। সো আমার মনে হয় যে সব মিলে বাংলাদেশের ব্যাটিংটা খারাপ হলেও বলবো যে এই উইকেটে 107, মানে অন্যান্য ভালো উইকেটে এটা 170-80 মতন রান। আচ্ছা। এবং স্টার্টিংটা বোলিং, বিশেষ করে সাকিব, তামিম, তাসকিন আজকে যে ধরনের বোলিং আমরা চাই সেটা আসলে করতে পারেনি। বাট জুনিয়র সাকিব চমৎকার বোলিং করেছে, নো ডাউট। যেটা দরকার একটা টিমের স্টার্টিংটা যদি কম রান থাকে একটা টিমের, সেটা যদি বলাররা স্টার্টিংটা এইভাবে শুরু করে তাহলে জেতাটা খুব সহজ হয়। মানে আমরা যারা রেগুলার ক্রিকেট মানে ফলো করছি তাদের জন্য ঈদের সকালটা কিন্তু অনেক বেশি টেনশনের ছিল। প্রথমে একটু ঘাড় ব্যথা করছিল যে কি হয় কি জানে। জি, যখন হচ্ছে গিয়ে দ্রুত উইকেটগুলো চলে যাচ্ছিল, বাংলাদেশ 100 রান পেরোতে পারবে কিনা। তারপরে রিশাদের সেই একটি ছক্কা এবং একটি 4, এটাই বড় একটা কি বলবো, ওই সময় স্লগ ওভারে খুবই দরকার ছিল। আর তাসকিনের নট আউট 12 রানটা খুবই ইম্পর্টেন্ট ছিল। জায়েদ ভাই, আপনার কাছে জিজ্ঞেস করব, আপনার ঈদের সকালটা কেমন ছিল? খেলাটা কি দেখা হয়েছে কিনা নাকি ব্যস্ততার মাঝে হয়নি? আসলে অনেস্টলি বলতে আসলে আমি অনেকদিন দেশের বাইরে, অনেকদিন থেকে শোয়ের জন্য ঘুরছি। কালকে আমি অনেক রাত করে মুম্বাই থেকে ফিরছি। আচ্ছা। কাজে যে কোনো এসে আমি আসলে সকালে নামাজটাও মিস করছি বেসিক্যালি। খেলা তো মিস করছি, উঠে তাড়াতাড়ি স্কোর দেখলাম, যাক মাশাআল্লাহ জিতেছি। নেপালের সাথে তো আমাদের যে দল, নেপালের সাথে আমরা আশা করতেই পারি যে আমরা জয়লাভ করব, কারণ বাংলাদেশ তো আসলে এখন অনেক এগিয়ে, আমাদের গর্বের জায়গা বাংলাদেশ। আমি যখন এবার মুম্বাইতে বিভিন্ন জায়গায় ঘুরছিলাম তখন আমাকে আমাদের ক্রিকেটারের নাম ধরে বলছিল, আমাদের তারকাদের তো ওখানে একদমই চিনে না, কারণ মুম্বাই শুধু তাদের তারকাদেরকেই চেনে, এটাই স্বাভাবিক। তারা তাদেরকে নিয়ে খুব বেশি সবসময় ভালোবাসায় মেতে থাকে, কিন্তু আমাদের ক্রিকেটারের নাম বলছিল শপে যখন গিয়েছিলাম কোনো অফিসে, যে আমাদের এই ক্রিকেটার আছে। তো এটা শুনেই কিন্তু নিজের কাছে গর্ব অনুভব হচ্ছিল। তো ক্রিকেটের সেই জাতীয় ফ্ল্যাগকে তুলে ধরতে পারি, জানাতে পারি, তো সবকিছু মিলে গতগুলো ম্যাচ তো আসলে হতাশাজনক। যদি এর আগেরটাও জয়লাভ করেছে, তারপর যে বাংলাদেশকে আমরা দেখেছি, যে বাংলাদেশকে ধারাবাহিকতার অভাব ছিল, এবং সেখান থেকে বিশ্বকাপের সুপার জায়গা নিয়ে জয় তো জয়, তারপরে সুপার 8-এ এসছে বাংলাদেশ, গর্বের জায়গা। আশা করি তাদের সেরা খেলাটা দিয়ে সামনের সবার ভক্তদেরকে খুশি রাখবে, ভালো রাখবে। স্কোর কার্ডটা একটু দেখে নিই। বাংলাদেশ এবং নেপালের ডি গ্রুপ থেকে আজকে শেষ ম্যাচ ছিল। সাকিব আল হাসান 17 রান করেছে, মাহমুদুল্লাহ রিয়াদ 13 রান করেছেন 13 বলে, রিশাদ হোসেন 13 রান করেছেন 7 বলে। আসলে স্কোর কার্ড দেখলে খেলার যে মূল জেসটা ওটা ওভাবে বোঝা যাবে না। 106 রানে বাংলাদেশ অল আউট হয়ে যায়। 19 ওভার 3 বল খেলে সোমপাল কামি উনি 2টি উইকেট নিয়েছেন, লামি চানে 2টি উইকেট নিয়েছেন, রোহিত পাভেল 2টি উইকেট নিয়েছেন। জবাবে নেপাল কিন্তু অনেক বেশি স্ট্রাগল করেছে। তানজিম হাসান সাকিব উনি 7 রানে 4টি উইকেট নিয়েছেন, মুস্তাফিজ 3টি উইকেট নিয়েছেন 7 রানে, সাকিব আল হাসান শেষ ওভারে 2টি উইকেট নিয়েছেন 9 রানে। শান্ত ভাই, পেসারদের এই দাপট, আপনি একজন পেসার হিসেবে এই যে আপনার জুনিয়ররা বলবো বাংলাদেশ দলের এইভাবে দাপট দেখাচ্ছে বিশ্ব ক্রিকেটে, কেমন লাগে? না, অবশ্যই বাংলাদেশ বেশ কিছুদিন ধরে আসলে পেস বোলিং অ্যাটাকটা চমৎকার অ্যাটাক হয়ে দাঁড়িয়েছে, এবং আমাদের ব্যাকআপ বলার যারা আছেন তারাও ভালো আছে। এখন শরীফুলও কিন্তু মাঠে
খেলতে পারছেন না সাকিবের জায়গার জন্য। সাকিব চমৎকার বোলিং করছেন, আবাদত ইনজুরি থেকে উঠে এখন বোলিং করছেন, খালেদ আছেন, অনেক বোলার আছেন এখন। সো আমাদের পেস বোলিং একটা যেভাবে আমরা ধারাবাহিকভাবে ভালো করে যাচ্ছি, যদি ব্যাটাররা ওইভাবে শুরু করে তাহলে কিন্তু বাংলাদেশ টিম অনেক স্ট্রং হয়ে যাবে আমার মনে হয়। আর আপনি যদি দেখেন তানজিম সাকিব আর মোস্তাফিজ দুজন 8 ওভারে মাত্র 14 রান দিয়েছেন একদম। এবং তানজিম সাকিব আজকে মানে সর্বোচ্চ ডট বলের রেকর্ড গড়েছেন বিশ্বকাপে। উনি 24টি বল করেছেন 4 ওভারে, 21টি ওনার ডট বল। হ্যাঁ, ওনার স্টার্টিংটা আসলে যেটা দরকার একটা, আমি যেটা বলছিলাম একটু আগে যে কম রান হলে বলারদের যে স্টার্টিংটা দরকার আর্লি উইকেট, সেটা কিন্তু 25 রানে 4টি উইকেট প্রথমেই চলে গিয়েছে নেপালের। তাসকিন সেই 4টি উইকেট নিয়েছে, আর মুস্তাফিজ পরে এসে আরেকটি, যখন ফার্স্ট স্পেলে আসেন প্রথম পরে 1টি উইকেট পান। তো এই প্রথমে 5টি উইকেট পরে যাওয়াই কিন্তু ওরা মোটামুটি ব্যাকফুটে চলে গিয়েছে। যদি তাসকিন, আমরা যে ধরনের তাসকিনের বোলিং দেখি আজকে, যদি সেই বোলিংটাও দেখতাম তাহলে কিন্তু 85 মনে করতে পারতো না। সো সব দিক মিলিয়ে উইকেটের চিন্তা করে ব্যাটিংটা মোটামুটি আমি বলবো যে আর একটু রান করলে ভালো হতো। এই উইকেটে আসলে ভেরি ডিফিকাল্ট রান করা। যদি নেপালের অভিজ্ঞতা থাকতো হয়তো বা সেটা কাজে লাগাতে হতো, অভিজ্ঞতা নাই দেখে কিন্তু 85 রানে ওরা অল আউট হয়েছে। এই উইকেটে রান করা ব্যাটসম্যানদের জন্য আসলে খুবই কঠিন। তো সেদিক দিয়ে আমি বলবো যে ব্যাটসম্যানরা 15টি রান করেছেন, সাকিব 17, মাহমুদুল্লাহ যদি রান আউট না হতেন তাহলে আরেকটু রানটা আরেকটু বেড়ে যেত। তারপর আমি মনে করি যে আপনি যদি দেখেন তারপরে লামিচানের পাওয়ার ডেলের যে বোলিং যেভাবে ঘুরছিল বল, খেলা কিন্তু খুবই ডিফিকাল্ট হচ্ছিল। সবচেয়ে বেশি টার্ন হয়েছে আজকে কিন্তু এই উইকেটে বোলিং স্পিনিং হয়েছে। তো স্পিন উইকেটে, স্লো উইকেটে রান করা কিন্তু ভেরি ডিফিকাল্ট। নেপাল কিন্তু স্পিন দিয়ে আসলে বাংলাদেশের ব্যাটিং লাইন আপটাকে ধস করিয়েছে, কিন্তু জবাবে আবার বাংলাদেশ কিন্তু পেস দিয়ে হচ্ছে গিয়ে সেখানে নেপালকে ধস করিয়ে দিয়েছে। আমাদের মানে এছাড়া উপায় ছিল না, আমাদের যদি জিততে হয় তাহলে আমাদের স্টার্টিংটা ভয় করতে হবে। সেটাই সাকিব করে দেখিয়েছে, সাথে মুস্তাফিজ হেল্প করেছে, আপনার রিশাদও ভালো বল করেছে, যে খারাপ বল করেছে তা না, কিন্তু উইকেট পাননি বাট চমৎকার বোলিং করেছেন। সাকিব তো লাস্টে সাথে 2টো উইকেট পেলেন। আমরা একটু, যেহেতু জায়েদ ভাই বলছিলেন খেলাটা দেখার সুযোগ হয়নি, জায়েদ ভাইয়ের খুশিটা ডাবল হয়ে গেল। কোরবানি ঈদের একটু আমরা আলাপ করবো, যেহেতু আজকে ঈদের দিন, শুধু খেলা নিয়ে আলোচনা করতে চাই না। কোরবানির ঈদ কিভাবে কাটলো? ঈদের দিন কোরবানি কিভাবে করলেন? কোরবানির ঈদ হচ্ছে তো কালকে রাতে এসে গরু, আমার ভাই যেহেতু বাবা মা নাই, বাবা মাকে মিস করেছি সবচেয়ে বেশি। আমি পরিবারের ছোট, আর যেহেতু এখনো বিয়ে শাদী করি নাই, তো বাবা মার সাথে বেশি অ্যাটাচ ছিলাম। তো খুব অল্প সময় বাবা মা মারা গেল, 2 বছর হলো। তো বাবা মার সাথে সময়টাকে ঈদ আসলে বেশি মিস করি। সালাম করাটা, বাবা মার কপালে চুমো, বাবা টাকা, মা টাকা বের করে দেয়, মায়ের হাতের পায়েসটা, এগুলো সবচেয়ে বেশি মিস করি আমার ক্যারিয়ারে বা ঈদে। তো এখন তো নাই যেহেতু, বা 3 ভাই আমি 1 বোন, আমি সবার ছোট। তো আমি যখন বাইরে থেকে আমরা ভাই মিলে গরু কিনে ফেলেছে, তো আমার খুব ইচ্ছা করেছিল যে এসে একটা বাজারে, তো আগের মতো যাওয়া যায় না। ডিপজল ভাই বারবার বলছিল, ডিপজল ভাই এবার গাবতলে গরুর হাটের ডাক নিয়েছে সে, এখন সে এবার সে ঘাটের আমাকে বারবার বলতেছিল হাটে আয়। তো আমি এসে কালকে রাতে করে আমি একটা বাজারে গেলাম, বাজারে গিয়ে নামি নেই, গাড়ির মধ্যেই ছিলাম, আমার সাথে যারা ছিল সিকিউরিটি ওরা নামছে, আর বডিগার্ড ওরা নেমে একটা ছাগল কিনে নিয়ে আসি। এটা একটা নিজের ফিল্টার জন্য, নিজে যেন যেতে পারি। তো সেটা নিয়ে এসে দেখলাম অনেক ছাগলের সমাহার, অনেকে আবার মনোপলি বাজার। এক লোক মানে ওটা মজার জিনিস দেখলাম, শান্ত ভাই, এক লোক পুরা তার খামারটা বন্ধ করে রেখে পালায় গেছে, ছাগল বিক্রি করবে না। আমি বললাম যে, জিজ্ঞেস করলাম আমার বডিগার্ডকে কেন এটা, বললো স্যার উনি একটু মাঝরাতে বিক্রি করবে, একটু চাহিদা উঠলে। যার যা ব্যবসায়ীদের যার যার স্বভাব বাংলাদেশে, মনোপলি মানুষের যেটা করে আর কি, রোজা আসলে দেখি কি হয়, ছাগলের ব্যবসাও সেই অবস্থা। তো মোটামুটি একটা ছাগল কিনে নিয়ে আসলাম, এনে রেখে দিয়েছি যে ঈদের পরের দিন জবাই হবে। গরু আজকে জবাই হলো, দেখলাম বাসার নিচে। তো আমি যেহেতু বোনের সাথে থাকি, বোনের হাজবেন্ড বা বোনের ছেলেরা আছে, ওরা ছেলে আছে, ওইগুলা দেখে আসার সময় করে আসলাম আর কি। এই পরে অনুষ্ঠান আপনাদের সাথে জয়েন করলাম, ক্রিকেট নিয়ে এক্সাইটেড একদমই। যেহেতু হাটে নামেননি, তাহলে হয়তো বা ওখানেও অনেক ফ্যান আছেন আমি নিশ্চিত আপনার, যারা তারা হয়তো বা আপনার একটুখানি দর্শনটা মিস করেছেন। শান্ত ভাইয়ের কাছে আর একটু মজার গল্প বলবো জায়েদ ভাইদের নিয়েই, যে ওনাদের যে ভালোবাসার জায়গাটা অনেক, মানে দেখা যায় যে কোরবানি গরু কিংবা ছাগলকে মানে বিভিন্ন প্লেয়ার কিংবা বিভিন্ন নায়ক নায়িকার নামে নামকরণ করা হয়। জায়েদ ভাই, এই বিষয়টা আসলে কেমন লাগে? মজা লাগে যখন হচ্ছে? আমি নিজেও দেখেছি, আমরা তো মাঠে হাটে যেতেই হয় আমাদেরকে কাজে,
তো তখন এই বিষয়টা কেমন লাগে? আমি যখন মুম্বাইতে তখন এই ডিবিসির এক ছোট ভাই আমার জার্নালিস্ট ফোন করে বললো যে আপনার নামে একটা গরু কোরবানি হচ্ছে, খুব বড় বাজারে উঠছে, এবং সেটা কিন্তু অনেক মূল্যবান, অনেক মূল্যবান শুনেছি। তো আমি বললো যে সেই যে খামারি এই গরুটা আপনাকে দিতে চায়, কোনো টাকা নিতে চায় না। আমি বললাম এটা তো খুবই অন্যায়, কারণ তার কোরবানির ভালোবাসে দেখে বলছে। তো আমি আসলে দুইটা জিনিস দুইভাবে একটা বলি আপনাকে, আমি যদি এটাকে নিয়ে নেগেটিভ অর্থে নেই আমার নাম কেন, তাহলে আমি আর কাজ করতে পারবো না, আমার এইটা নিয়ে পড়ে থাকতে হবে। আমি বলেছি একটা ইন্টারভিউতে যে এটা নিয়ে থাকলে আমার এটার মধ্যে পড়ে যেতে হবে, পড়ে থাকতে হবে। কেন হলো? আমি তো এভাবে দেখি যে কেউ তার প্রিয় জিনিসটাকে ভালোবেসে জায়েদ খান নাম রাখছে, বাজারে উঠেছে, বাজারে চলে কি সব সময় আলোচনার জিনিস চলে। আমি আপনার ছোট্ট একটা কথা উদাহরণ দেই, আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, ঢাকায় আসলাম, তখন শুধু টিভি খুলে পড়ে থাকতাম হাসিবুল হোসেন শান্তর পেস দেখার জন্য। ট্রুলি তখন আমরা ছোট, বাংলাদেশে তখন পেস বলারও জন্মই হয়নি, তখন জিএম নওশাদ প্রিন্স একজন ছিলেন। আমরা দেখতাম শর্ট রান আপ নিয়ে বল করে, কিন্তু হাসিবুলের শান্ত চুল উঠতেছে, বল নিয়ে অনেক রান আপ নিয়ে স্পিড। মানে যেহেতু আমি জেলা দলে খেলতাম, আমি নিজে একজন ক্রিকেটার ছিলাম, আমি পেস বল করতাম, আমি ফিলিংসটা বুঝি। তখন বাংলাদেশে হাসিবুল হোসেন শান্ত একটা আলোচনার বিষয় ছিল। আমরা ক্রিকেট খেলতে বলতাম, জোরে বল হলে বললাম যে হাসিবুল হোসেন শান্তর বল করতেছে। ওদিকে আমার খুব ওয়াসিম আকরাম খুব ফেভারিট ছিলেন, তো আর লং রান আপ নিয়ে বল করতেন শান্ত ভাই। মাশাআল্লাহ হাইট ফিগার সব দেখে যেটা থাকা দরকার একটা পেসার, সেটা কিন্তু তার ছিলেন, এবং তিনি কিন্তু বাংলাদেশে খুব জনপ্রিয় একজন পেসার হিসেবে পরিচিত আজ পর্যন্ত হাসিবুল হোসেন শান্ত। এভরিবডি নোজ হিম। তো যার কারণে আমি আমার নামে গরু কোরবানিতে উঠছে, বিক্রি হচ্ছে, আমি এটাকে নেগেটিভ ভাবে দেখছি। এটা আসলে জনপ্রিয়তাটা সব জায়গায় ছড়িয়ে যাচ্ছে, এই অ্যাঙ্গেল থেকে হয়তোবা যদি আমরা দেখি তাহলে দেখব যে মানুষের ভালোবাসার জায়গা থেকে হয়তোবা নামকরণগুলো হচ্ছে। তাই তো হয়, তার প্রিয় মানুষটা, তার প্রিয় লোকটাকে সারা বছর লালন পালন করে একটা গরু বাজারে নিয়ে আসে, তার প্রিয় মানুষটাকে নাম ধরে, এটা হলে একটু দাম বেশি হবে, এটা হলে একটু মানুষ ভিড় হবে, তো হোক না, হু কেয়ারস। এগুলো নিয়ে যদি নেগেটিভ ভাবে দেখি তাহলে তারকাদের, খেলোয়াড়দের অনেক অনেক কিছু মিমিক্রি করবে, ট্রল, আমাকে ট্রল করে দুনিয়া ফাটায় ফেলতেছে, তো হু কেয়ারস, ওরা ট্রল করতেছে, আমি পৃথিবী ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়েও কিন্তু অনেক ধরনের সমালোচনা হচ্ছিল টুর্নামেন্টের আগে। শান্ত ভাই, তাহলে বাংলাদেশ সুপার 8-এ পৌঁছে গেছে, সুপার 8-এ বড় একটা চ্যালেঞ্জ কিন্তু বাংলাদেশের সামনে আছে। এই ক্ষেত্রে এখনের মেন্টাল সেটআপটা কেমন হওয়া উচিত প্লেয়ারদের? আসলে বোলিং সাইডটা তো চমৎকার যাচ্ছে, যদি ব্যাটসম্যানরা একটু রান করতে পারেন তাহলে কিন্তু যে কোনো টিমকে আমরা হারানোর মতন ক্যাপাবিলিটি আছে আমাদের। বাট ব্যাটারদের যে অবস্থা বর্তমানে ভেরি ডিফিকাল্ট যদি এইভাবে চলতে থাকে। আর উইকেটটাও ডিপেন্ড করে, উইকেটটা কী ধরনের উইকেট হবে। যদি এরকম স্লো উইকেট হয়, আসলে ওই সময় খেলাটা বলা যাবে না কারা জিতবে। বাট সত্যি কথা বলতে ব্যাটসম্যানরা যদি ভালো খেলে তাহলে একটা ভালো ফাইট দিতে পারবে বাংলাদেশ টিম। আমার মনে হয় যে যাদের সাথে খেলা, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, আফগানিস্তান, তো অস্ট্রেলিয়ার সাথে খেলার একদিন পরে আবার ইন্ডিয়ার সাথে খেলা, তো এখানে ফিজিক্যালি মেন্টালি দুটাই স্ট্রং থাকতে হবে বাংলাদেশের। আর সত্যি কথা বলতে যে প্ল্যানটা করবে অস্ট্রেলিয়া বলেন, ইন্ডিয়া বলেন, আফগানিস্তান বলেন, সেই প্ল্যানটা যদি আমরা করতে পারি মাঠে, তাহলে অবশ্যই ভালো একটা রেজাল্ট আসবে। হ্যাঁ, তো টি-20তে কে জিতবে কে হারবে আসলে এখানে বসে বলা ভেরি ডিফিকাল্ট। ওই দিন যারা ভালো খেলেন তারাই বেসিক্যালি জিতেন। বাট বাংলাদেশের এখন যে বর্তমান ব্যাটসম্যানদের যে অবস্থা, সেদিক দিয়ে চিন্তা করলে একটু কষ্ট হবে। ব্যাটসম্যানদেরকে নিয়ে আরেকটু কথা বলবো, তার আগে ভাইয়া বলছিলেন ভারতেও বাংলাদেশের খেলোয়াড়দের নিয়ে কথা হচ্ছিল, আমি মুস্তাফিজকে নিয়ে একটু কথা বলবো। এই ধরনের উইকেটে স্লোয়ারটা ওকে ধরা ভেরি ডিফিকাল্ট, খুবই ভালো এবং পুরো ফর্মে আছেন। সত্যি বলতে 19 নম্বর ওভারে সে মেডিন উইকেট, আসলে কোনো টিম কোনো বলার চিন্তা করে না যে এই সময় মেডিন নিবে টি-20তে। চমৎকার মুস্তাফিজ, আসলে বেশি বললে আবার নজর লেগে যেতে পারে। যেভাবে খেলুক আমরা আশা করছি নজর যেন না লাগুক। বেলামে নিবেদিত ব্যাটে বলে বিশ্বকাপে অনুষ্ঠানে একটু বিরতির একটা সময় হয়ে গিয়েছে, ফিরছি কিছুক্ষণ পরে। ওয়েলকাম ব্যাক টু বেলামে ব্যাটে বলে বিশ্বকাপে, পাওয়ার বাই যমুনা ইলেকট্রনিক্স, SSRM স্টিল এবং ADN টেলিকম। আপনাদের সাথে আছি আমি সারা মাহবুব। ঈদের দিনে আজকে আমাদের ক্রিকেট বিশ্বকাপের আড্ডায় সাথে আছেন বাংলাদেশের সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত এবং জনপ্রিয় অভিনেতা জায়েদ খান। জায়েদ ভাই, সেই বিখ্যাত ফোনটা কোথায় যেটা সাকিব আল হাসান পানিতে ছুঁড়ে ফেলে দিয়েছিল? তাহলে মানে ফোনটা নষ্ট হয়নি, সেটা এখনো ঠিকঠাকই আছে? মুছে টুছে রাখছি যত্ন করে। এটা কি আসলেই ফেলে দিয়েছিলেন নাকি ঝাপটা এমনি অভিনয়ের জন্য? এত কষ্ট করে ঝাপ দিলাম, না ফেললে গোল্ড
ওটা গোল্ড ভাই, মাশাআল্লাহ 24 ক্যারেট এর জন্য এডিশন গোল্ড এডিশন, গোল্ড দেখে কাস্টমাইজ ফেলে দিত না। হ্যাঁ, এটা থেকে ফেলে দিয়েছে এবং দেখো ভাঙছে কিনা, কষ্ট করে উঠাইতে হয়েছে আমার এটাকে। আচ্ছা আচ্ছা, এখন অভিনয় যেহেতু করেছেন আমরা বুঝতে পারছি ফোনটা আসলে নষ্ট হয়নি। বিজ্ঞাপন চিত্রে সাকিব অ্যাপলের ফোন তো বুঝতে হবে, ওরা তো 10 মিনিট অ্যাপলের চেয়ে বড় যে কভারটা গোল্ডের, এর জন্য আরো ভাঙেনি। মূল কথাটা হচ্ছে এটা জায়েদ খানের ফোন, সে কারণে নষ্ট হয়নি। এও ডিগবাজি মারছে, সেও ডিগবাজি দিয়েছে হ্যাঁ, একদম। তাহলে সাকিব আল হাসানের সাথে বিজ্ঞাপন চিত্রে কাজ করার অভিজ্ঞতা জানবো। ইট ওয়াজ গুড। আমরা রোজার সময় শুটিংটা করেছিলাম এবং প্রচুর গরম, এমন আমার উনিও রোজা ছিলেন, আমিও রোজা ছিলাম। রোজার মধ্যে রেখে শুটিং, মানে একদিনে 4টা বিজ্ঞাপন করে ফেলছি। আচ্ছা আচ্ছা, উনি আবার রাতে হজে যাবেন দেখে, জি জি, ফারুকি ভাই অসুস্থ ছিলেন, প্রথম ফারুকি ভাই আসলেন এখানে এবং কষ্ট করলাম, ঘামে দেখলাম মেকআপ গলে পড়তেছে এবং সুইমিং পুলে লাফ দেওয়ার পরে আমি তার সুইমিং পুল থেকে উঠি না, ঠান্ডা লাগতেছে। সাকিব ভাই কাজ হয়ে গেছে। হ্যাঁ, সাকিব ভাই বলতেছে আপনি আর উঠেন না, আমি না ভাই আমি সবাটা ভাই পানির মধ্যেই এখন উঠবো না। আচ্ছা, তাহলে ফোনটা শুধু ডিগবাজি দিয়েছিল জায়েদ খানের, সেই আমি তো ডিগবাজি দিয়ে তো বললাম। আচ্ছা, আমরা আসলে আমাদের স্টুডিওতে জায়গা, ফোনটা কেন ফেলেছিল এটা একটু বলেন। এটা একটা বিজ্ঞাপন ছিল, বিজ্ঞাপনের খাতিরে ফোনটা ফেলে দিয়েছে। ডিগবাজিটা জায়েদ খানও দিয়েছিলেন এবং জায়েদ খানের ফোনও দিয়েছিলেন। আমরা আজকে প্রোমোটা এটার একটা দেখতে পাচ্ছি না, যেহেতু আমরা ক্রিকেট বিশ্বকাপের একটা শো করছি, অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনো জায়গায় দেখিয়ে দেব। অবশ্যই ডিগবাজিটা আমরা দেখব যে কোনো মুহূর্তে, জায়েদ খানের সেই বিখ্যাত ডিগবাজি। আমি যখন লন্ডন থেকে এসে নামলাম তখন আমাকে এয়ারপোর্টে সাংবাদিকরা প্রশ্ন করলো, জায়েদ ভাই বাংলাদেশ তো খারাপ খেলছে, কি করণীয়? আমরা ডিগবাজি দিয়ে ঘুরে দাঁড়াতে হবে। বাংলাদেশ কিন্তু ডিগবাজি দিয়ে কি তাহলে ঘুরে দাঁড়ালো? এই তো, তাই তো দেখো, কালকে দেশে আসছি, কাজ হয়ে গেছে, কাজ হয়ে গিয়েছে। আর জায়েদ ভাই আপনি থাকুন, পুরো সুপার 8-এর সময়টা প্রয়োজন হলে আপনি ওয়েস্ট ইন্ডিজে চলে যান, যেন হচ্ছে কোনোভাবেই ডিগবাজির মানে শূন্যতাটা তৈরি না হয়, বাংলাদেশ যেন দাঁড়িয়ে সিরিজ হেরে কিন্তু ডিগবাজি দিয়ে কিন্তু সুপার লেগে গিয়েছে, সুপার 8-এ চলে এসেছে। থ্যাঙ্কস টু বুঝতে হবে কিন্তু বাঙালি ডিগবাজি দিয়ে কিন্তু যত স্বাধীনতার 9 মাস যুদ্ধ হয়েছে কিন্তু ট্রেনিং ছাড়া ডিগবাজি দিয়ে কিন্তু যুদ্ধ করছে। একদমই তাই। শান্ত ভাই, বলা হচ্ছে বিশ্বকাপটা এবার বোলারদের বিশ্বকাপই হয়ে যাচ্ছে। যেভাবে আমরা দেখছি একটা আইপিএল এর ট্রেন্ড তৈরি হয়েছিল যে ব্যাটাররা 230-40 রান করছেন 20 ওভারে, তখন কিন্তু সবাই ভাবছিল যে বোলারদের জন্য বিশ্বকাপটা আসলে কেমন হবে, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে বোলারদেরই বিশ্বকাপ হচ্ছে। আমরা যদি দেখি এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী যারা আছেন, প্রথমে আছেন আফগানিস্তানের ফজল হক ফারুকী, 3টি ম্যাচে উনি কিন্তু 12টি উইকেট নিয়েছেন। সাউথ আফ্রিকা এখনো গ্রুপ পর্বে একটি ম্যাচ তার বাকি আছে, সুপার 8 ওনারা খেলবেন। এনরিক নরকিয়া উনি 4 ম্যাচে 9টি উইকেট নিয়েছেন। আমাদের তানজিম হাসান সাকিব 4 ম্যাচে 9টি উইকেট নিয়েছেন। অ্যাডাম জাম্পা 4 ম্যাচে 9টি উইকেট নিয়েছেন। আলজারি জোসেফ 3 ম্যাচে 8টি উইকেট নিয়েছেন। আকিল হোসেন 3 ম্যাচে 7 উইকেট নিয়েছেন। বাংলাদেশের যারা উইকেট নিয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারী, তাদেরকেও আমরা দেখব। অবশ্যই তানজিম হাসান সাকিব 9টি উইকেট নিয়েছেন। আমাদের মোস্তাফিজুর রহমান 7টি, তাসকিন আহমেদ 7টি, রিশাদ 7টি নিয়েছেন। সাকিব আল হাসান আজকে 2টি উইকেট নিয়েছেন। সারপ্রাইজ যে সাকিব আল হাসান আজকে 2টি উইকেট পেয়েছেন। আগের খেলার ভিতরে এটা আসলে মানে আমরা সাধারণত দেখি না, সাকিব উইকেট পায়নি খেলায়, এরকম হয়নি। সাকিব আল হাসান আসলে এমন ধরনের প্লেয়ার, যখন দেখা যাবে যে বাংলাদেশে এখনই দরকার মানে কেউ একজন যে ব্রেক থ্রুটা আনতে পারেন, দেয়ার উইল বি সাকিব আল হাসান। এই টুর্নামেন্টে একটু হলো কেন যেন মনে হচ্ছে বোলিংটা, ওনার যে বোলিংটা আমরা পাই ওখান থেকে একটু হলো উনিও রিদম মনে পাচ্ছেন না, বল ঘোরাতে পারছেন। এইগুলো উইকেট তো সাধারণত স্পিনারদের স্বর্গ, তো সেই জায়গায় সাকিব এর কাছ থেকে তো আমরা বেশি আশা করি। তো সেখান থেকে মনে হয় যে ওনার কোনো কিছু কোনো এক জায়গায় কোনো টেকনিক্যাল সমস্যা হচ্ছে দেখে উনি ব্যাটিং এর দিকে মনোযোগটা বেশি দিচ্ছেন, এই কারণে হয়তো বা বোলিং থেকে ফিটনেসেরও ব্যাপার থাকতে পারে, সব মিলিয়ে আর কি। বাট সাকিবের কাছ থেকে আসলে বোলিংটা 2 উইকেট এরকম আমরা কখনো আমাদের কি তাহলে জায়েদ ভাইকে ওয়েস্ট ইন্ডিজে পাঠিয়ে দেওয়া প্রয়োজন? মানে আরেকবার আমার ফ্লাইট, আমি যাচ্ছি, আমি ওই সময় দেখতে পারবো হয়তো বা গ্যালারিতে জায়েদ খানকে, গেলে অবশ্যই গ্যালারিতে ফ্ল্যাগ নিয়ে বসে থাকবো। একদমই তাই। তানজিম, মোস্তাফিজ, তাসকিন কন্টিনিউ করছেন। শরীফুলের হাতের ইনজুরিটার কারণে কিন্তু তিনি হয়তো এখন ফিট আছেন, কিন্তু এই কম্বিনেশনটা হয়তো বা হাতুড়ু ব্রেক করতে পারছেন না। শরীফুলকে কি আমরা সুপার 8-এ চান্স দিলে বাংলাদেশের জন্য কি আরেকটু বর্তমানে আসলে মানে যে ধরনের বোলিং করছেন তারা 3 জন, চান্সেস খুবই কম। আর 3-4 জন পেস বোলার না মনে হয় না খেলাবেন, বিকজ আমাদের ব্যাটসম্যানদের যে মানে পারফরমেন্স একটু হলেও পিছিয়ে আছে, সেই দিক দিয়ে চিন্তা করলে চান্সেস কম।
সাকিব, জুনিয়র সাকিব, মোস্তাফিজুর, তাসকিন চমৎকার কিন্তু তারা বোলিং করছে। তো এখানে আমার মনে হয় না যে চেঞ্জেসের সম্ভাবনা আছে, একদমই নেই, যদি তারা আনলেস আনফিট না হন বা ইনজুরি না হন। বাংলাদেশ সুপার 8-এ অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এবং আফগানিস্তানের সাথে খেলবে। জায়েদ ভাই, আমরা একটু দেখে নেব কোথায় কোন ম্যাচগুলো হচ্ছে। 21 জুন বাংলাদেশ সময় ভোর 6:30টায় অ্যান্টিগাতে সুপার 8-এর প্রথম ম্যাচ বাংলাদেশ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। তারপর দিনই রাত 8:30টায় সেম জায়গাতে, সেম ভেন্যুতে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। সবথেকে ক্রুশিয়াল টাইমিং হয়তো বা এটা হতে যাচ্ছে বাংলাদেশের জন্য। আমরা আলোচনা করব, পরের ম্যাচটাও আমরা দেখে নেব। সেটা হবে 25 জুন ভোর 6:30টায় সেন্ট ভিনসেন্টে আফগানিস্তানের সাথে। জায়েদ ভাই, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, আফগানিস্তান কেমন হতে পারে বাংলাদেশের সুপার 8-এর ম্যাচ? কোন ম্যাচটায় মনে হয় বাংলাদেশ একদম অসাধারণ করে সবাইকে চমকে দিয়ে ম্যাচটা বের করে নেবে? অস্ট্রেলিয়া, ইন্ডিয়া নাকি আফগানিস্তান? মুশকিল, বাংলাদেশের তো ধারাবাহিকতা কম। আচ্ছা, খুবই যে একটা কথা বলি পরের দিন দেখা যাবে যে সব ডাক মেরে চলে আসছে। কথা শুনতে পাই কিনা আমি জানি না। জি জি জি, বেশি প্রশংসা করলেও ঝামেলা। বাংলাদেশের খেলা কি মানে ইদানিং কালের খেলা দেখা হয়? দেখি মাঝে মাঝে, কিন্তু আমি মজা পাই না আগের মতো আর। মানে কেউই পাবে না হয়তো বা, কারণ সেই ছন্দপতন আমি খুঁজে পাই না। যাই হোক, যে প্লেয়ারদের কাছ থেকে আমরা আশা করি বা যে প্লেয়ারদের বাংলাদেশে আসি, তো এখন একটা ক্রিকেট যেটা সারা পৃথিবীকে, দেশটাকে রিপ্রেজেন্ট করে আমাদের ক্রিকেটকে। তো সেখানে অস্ট্রেলিয়ার মতো দল, ইন্ডিয়া তো সুপার ফর্ম, তারপরে আফগানিস্তানও ভালো খেলছে। আফগানিস্তানের একজন পেসার অলরেডি সর্বোচ্চ উইকেট শিকারী দেখলাম, আমি দেখে অবাক হয়ে গেলাম। যেখানে পেস বলের কথা, আমরা যেখানে আগে পেসারের কথা হলে পাকিস্তানের প্লেয়ারের নাম আসতো, যে পেস বল মূলই পাকিস্তান, দেখেন নাই বিদায়। তো এইখান থেকে প্রেডিকশন করা খুব ভেরি টাফ। তো যদি মিরাকেল কিছু হয়, ডিগবাজি দিয়ে দাঁড়ায় ঘুরে, সেইটা এক জিনিস। এছাড়া নর্মাল এইসব টিমের সাথে টেকা খুব টাফ হবে, সুপার ম্যাচ, মানে কঠিন ম্যাচ হবে। ফিজিক্যালি, মেন্টালি ওনারা অনেক এগিয়ে, বিশেষ করে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া এবং আফগানিস্তানও দুর্দান্ত ফর্মে। এদের সাথে বাংলাদেশ মোরালি খুব না। বাংলাদেশের খেলোয়াড়দের আমি দেখছি মাঠে খুব কেমন যেন অসহায়ের মতো হয়ে থাকে, মানে মানসিকভাবে মানে এদেরকে আরো একটু ফিট করা দরকার, যে ভাই যাওয়া হবে যা হবে। আমরা রান সংগ্রাহকের কথাও বলছিলাম, আমরা দেখব এবারে আসলে এখন পর্যন্ত আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ 3 ম্যাচে 167 রান করেছেন, মার্ক স্টোয়নিস 4 ম্যাচে 156 রান করেছেন, ট্রাভিস হেড 4 ম্যাচে 148 রান করেছেন, অ্যারন জোন্স 3 ম্যাচে করেছেন 141 রান, ব্র্যান্ডন ম্যাককুলেন 4 ম্যাচে করেছেন 140 রান, জর্জ মুনসে তিনি করেছেন 4 ম্যাচে 100। ভাই দেখেন, কোনো বড় প্লেয়ারের নামই নেই যেগুলো পরিচিত আমাদের ইন্ডিয়া টিমে, কারণ নাম নেই। জি জায়েদ ভাই, এবার কিন্তু আসরটা বলবো চমকের বিশ্বকাপ হচ্ছে, একদম অসাধারণভাবে কম অভিজ্ঞতা সম্পন্ন দলগুলো খুব ভালো খেলছেন। এবং অ্যারন জোন্সের কথা যেটা বলছেন, যুক্তরাষ্ট্রের থেকে তিনি খেলছেন, অসাধারণভাবে খেলছে। শান্ত ভাই, বাংলাদেশের জন্য আমি যেটা বলবো যে 22 এবং 23 তারিখ পরপর দুটো ম্যাচ, এখানে ক্রুশিয়াল কি ধরনের প্ল্যানিংটা বাংলাদেশ আসলে সাজাতে পারে? আসলে যাদের যেটা বলছিল যে আমাদের আসলে ফিজিক্যালি, মেন্টালি আমরা একটু আমি বারবার ব্যাটসম্যানদের কথাই বলবো, একটু আমরা পিছিয়ে আছি, যে কনফিডেন্স লেভেলটা যদি বলেন, যেটা খুবই দরকার এখন। তো ওইখান থেকে অস্ট্রেলিয়ার সাথে কিন্তু আপনি সহজে বের হয়ে আসতে পারা ডিফিকাল্ট। সো আমি আবারও বলবো, উইকেটটার উপর ডিপেন্ড করবে, উইকেটটা কি ধরনের বিহেভ করে। উইকেট যদি একটু, অ্যান্টিগায় বাংলাদেশ এখনো ম্যাচ খেলেনি বিশ্বকাপের, উইকেটটাও অপরিচিত হবে। তো আমরা চেষ্টা করবো যে অস্ট্রেলিয়ার সাথে আমরা যাতে ভালো ক্রিকেট খেলি, যদি ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে হারি যদি পরের কথা, বাট আমাদের অ্যাপ্রোচটা যাতে সুন্দর থাকে, আমাদের ব্যাটাররা যাতে রান করতে পারে। আমি আপনার সাথে যোগ করি, ওপেন যারা করছে আমাদের, যেটা সবচেয়ে ভিত্তিটা থাকে, একটা ব্যাটসম্যানদের কথা বললেন, আজকে বলাররা ভালো করছে বলে ম্যাচটা জিততে পারছি, এই যে লাস্ট ম্যাচটা। আমরা সবসময় ক্রিকেট যারা বুঝি, মোটামুটি খেলি, ভাইয়ারা তো জাতীয় দলেই খেলেছেন, বুঝবেন। আমরা যারা টুকটাক খেলে বুঝেছি যে ওপেনারদের উপর অনেক কিছু ডিপেন্ড করে। ওপেনাররা একটা জায়গায় দাঁড় করে দিয়ে আসতে পারলে বাকিরা মেন্টালি টিকতেই তো পারছেন না, কেউ খোঁচা দিয়ে দিয়ে চলে যাচ্ছে। আমি বুঝতেছি না। নেদারল্যান্ডের সাথে আমরা 6 ওভারে 52 রান করেছিলাম, তাও 2টো উইকেট চলে গিয়েছে। উইকেট রাখতে হবে, রান একটু যদি 52 না হোক, 48 উইকেট থাকতে হবে। কারণ আমাদের উই হ্যাভ এ ভেরি স্ট্রং বোলিং সাইড। লিটন শান্ত তো
যাচ্ছে আর আসতেছে, মানে প্রতিযোগিতা কে কার আগে যাবে। জি জি জি, তাহলে কেমনে হবে? মানে তামিম যদি জুনিয়র তামিমের কথাও চিন্তা করি আমরা, প্রতিদিন কিন্তু তাকে একটা ম্যাচে ইভেন তাওহিদ হৃদয় কিন্তু গত দুটি ম্যাচ কিন্তু আবার কিছুটা মনে হচ্ছে খেলতে পারছে না। তাওহিদ হৃদয় যেটা হয়েছে যে উইকেট যদি একটু স্লো থাকে বা একটু রানিং থাকে সেক্ষেত্রে সব ব্যাটসম্যানেরই সমস্যা হয়। তৌহিদ হৃদয়ের কিন্তু স্ট্রোকি প্লেয়ার, তো উইকেটটা একটু ব্যাটিং ফেভার হলে তখন কিন্তু চমৎকার খেলেন। ম্যাচ ডিপেন্ড করবে ব্যাটসম্যানদের উপরে। ব্যাটসম্যান যদি প্রথম দিকে একটা রান দাঁড় করিয়ে না দিতে পারে, অনেকটাই শক্তি দিয়ে দেয় পরবর্তী ব্যাটারদের জন্য। ব্যাটারদের অন্য কথা যাই হোক, নেপালের তো ওই ভাই বললো না ওই এক্সপেরিয়েন্স ওইটা নাই। এখানে তো ইন্ডিয়া, এখানে তো অস্ট্রেলিয়া, এখানে তো আফগানিস্তান, অভিজ্ঞতায় ভরপুর। একদমই তাই, একদমই তাই। আমরা আরো আলোচনা করব, আড্ডাটা আরো দেব, কিন্তু বেলমে ব্যাটে বলে বিশ্বকাপের আরো একটা বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে, কিছুক্ষণ পরে ফিরছি। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বেলমে ব্যাটে বলে বিশ্বকাপে, পাওয়ার্ড বাই যমুনা ইলেকট্রনিক্স, এসএসআরএম স্টিল ও এডিএন টেলিকম। আপনাদের সাথে আছি আমি সারা মাহবুব। আমার সাথে আজকে স্টুডিওতে আছেন বাংলাদেশের সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত এবং জনপ্রিয় অভিনয় শিল্পী জায়েদ খান। আপনাদেরকে আবারও ওয়েলকাম করছি। আলোচনা হচ্ছিল বাংলাদেশ দলের সুপার 8-এর খেলা নিয়ে। আমরা তার আগে সুপার 8-এ যারা উঠেছে আমরা পুরো স্কোর টেবিলটাই আমরা দেখে নিব। গ্রুপ এ থেকে ইন্ডিয়া আছে শীর্ষে, তারা 4টি ম্যাচে 3টি জয়, একটিতে তাদের পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে। 7 পয়েন্ট নিয়ে তারা সুপার 8-এ সবার আগেই উঠে গিয়েছে। এরপরে ইউএসএ সবাইকে চমকে দিয়ে ইউএসএ এবার সুপার 8 খেলছে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলে। তারপরে পাকিস্তান, কানাডা এবং আয়ারল্যান্ড। পাকিস্তান দুঃখজনকভাবে তাদেরকে সাবেক চ্যাম্পিয়ন দল তাদেরকে বিদায় নিতে হয়েছে। গ্রুপ বিতে অস্ট্রেলিয়া আছে সবার উপরে, 4 ম্যাচে 4টিতেই তারা জিতেছে এবং 8 পয়েন্ট নিয়ে তারা সবার আগে সুপার 8-এ পৌঁছেছে। এবং ইংল্যান্ড 4টি ম্যাচে 2টি জয়, 1টি পরাজয়, 1টি টাই নিয়ে তাদের কিন্তু রান রেটটা তারা বাড়িয়ে নিয়েছেন। এবং যে অবস্থাটা গতকাল পর্যন্ত ছিল, আমি বলবো যেহেতু স্টুডিওতে জায়েদ খান আছেন, ডিগবাজি দিয়ে কিন্তু ইংল্যান্ড সুপার 8-এ নিতে যে জায়গাটা করে দিয়েছে। ওখানে ডিগবাজি মারছিলাম, তারা মানে ওমানের সাথে খুব মানে অনেক ব্যবধানে জেতার কারণে, অনেক ব্যবধানে 19 বলে তারা কিন্তু ম্যাচটা জিতে দিয়েছিল। টার্গেট অনেক রান রেট তাদের অস্ট্রেলিয়ার থেকেও বেশি, এবং নামিবিয়ার সাথে 10 ওভার কিন্তু 122 রান। জি 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 জি, নামিবিয়ার সাথে ম্যাচটাও তো অনেকটাই শঙ্কা ছিল টাই হয়ে যাওয়ার। তারপর গ্রুপ সি দেখব, আফগানিস্তান লিড করছে, তাদের এখন একটি ম্যাচ বাকি আছে, 3টি ম্যাচে 3টি জয়, 6 পয়েন্ট নিয়ে রান রেট 4.230 আফগানিস্তানের, অনেক বেশি। ওয়েস্ট ইন্ডিজ 3টি ম্যাচে 3টি জয়, তাদেরও কিন্তু রান রেট তাদের 2.596। তার মানে ওয়েস্ট ইন্ডিজ তো তাহলে এবার আছে বোধহয়, তাহলে জি জি, তারা হোস্ট কান্ট্রি, তারা সুপার 8-এও আছে। কিন্তু আফগানিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত পারফরমেন্সের কারণে কিন্তু নিউজিল্যান্ড বাদ পড়ে গিয়েছে। গ্রুপ ডি দেখবো আমরা, সাউথ আফ্রিকা 4 ম্যাচে 4টি জয়ে, তারা 8 পয়েন্ট নিয়ে সবার আগে সুপার 8-এ পৌঁছেছে। তারপরে আছে ভেরি লাকি, দুটো ক্লোজ ম্যাচ, বাংলাদেশ এবং নেপালের সাথে ক্লোজ দুটি ম্যাচই তারা জিতেছে। বাংলাদেশ 4টি ম্যাচে 3টিতে জয়, একটি সাউথ আফ্রিকার সাথে তারা হেরেছে, 6 পয়েন্ট নিয়ে। রান রেট কিন্তু আবার সাউথ আফ্রিকার থেকে বাংলাদেশের বেশি। তারপরে আছে শ্রীলঙ্কা, তারা বিদায় নিয়েছে নেদারল্যান্ডস এবং নেপাল। সুপার 8-এর খেলা শুরু করার আগে এমন অবস্থা থেকেই আসলে শুরু হচ্ছে বিশ্বকাপের, এখন বলবো আমি মূল আসরটা। জায়েদ ভাই, বাংলাদেশ ছাড়া আর কার খেলা দেখতে পছন্দ করতেন বেশি? পাকিস্তানের খেলা দেখতাম। ওয়াসিম আকরাম, ইমরান খান আমার ভীষণ প্রিয় ছিল। জি জি, আমি যখন ক্রিকেট খেলতাম আমি 2 পায়ের মধ্যে ইমরান খান আর ওয়াসিম আকরামের ছবি নিয়ে দৌড়াতাম। আচ্ছা, মানে তাদের ঝাঁকড়া চুল দেখে পেস বলটা মানে ওখান থেকে পেস বোলিংটা করা হয়েছে। মানে ইমরান খানকে আর ওয়াসিম খানকে দেখলেই তো ভালো লাগতো, মানে আসলে আগে দর্শনদারি তারপরে গুণ বিচারি। জি জি, এই কারণে ভালো লাগতো। মানে আচ্ছা, খেলোয়াড়দের বাইরে একটু দর্শনধারী গুণ বিচারীর আলোচনায় আসবো। জায়েদ ভাই, অনেকগুলো বসন্ত তো চলে গেল, এখন আর কত মানে প্লেয়ারদের দর্শনধারী গুণ বিচারে থাকবেন? আমরা জায়েদ খানকে এই একাকিত্ব থেকে কবে আমরা বেরিয়ে আসতে দেখবো? এটা দর্শকের প্রশ্ন থেকে কিন্তু আমি প্রশ্ন করলাম। যখন চোখটা এক জায়গায় স্থির হবে। আচ্ছা, এখন সেটা আমি নিজেও জানি না। আব্বা আম্মা অনেক, শান্ত ভাইও কিন্তু এটা জিজ্ঞেস করে ফেলেছে। বড় ভাই তো বলবেন, আমার বড় ভাই না। জি জি, ডিপজল ভাই জিজ্ঞেস করে, মিশা ভাই জিজ্ঞেস করে কবে করব, রুবেল ভাই, কেউ তো বাকি নাই। এখন ধরেন
বাবা মা জিজ্ঞেস করতে করতে আল্লাহ তাকে নিয়ে গিয়েছেন, এখন ভাই বোনরাও বলে সবার ছোট, তাই আমি বললাম যে জোর করে তো আমাকে দিয়ে কিছু করাতে পারবো না, একটু দেখি এটা একটা স্থিরতার জিনিস, শিরোনাম হতে চাই না, স্থিরতা আবার সময় চলে যায় না যাতে না সেটা ঠিক আছে, বাট আমি চিন্তা করলাম যে শিরোনাম হতে চাই না যে বিয়ে ভেঙে গেল জায়েদ খানের, এটা চাই না, এটা অ্যাটলিস্ট যেহেতু যেভাবে আছি জাস্ট একটা করতে চাই, একটা ভাবে নিয়ে থাকতে চাই, দ্যাটস হোয়াই আই নিড মোর টাইম। আসলে তাহলে দর্শনধারী গুণ বিচারী যিনি হবেন তাকে অতি দ্রুতই খুঁজে পান জায়েদ খান, যেন খুঁজতে গেলে পাওয়া যায় না জানো, লাইফ পার্টনারটা ভালো খুবই দরকার, চলে আসে, হ্যাঁ মানে ফ্যানের সাথে গলায় দড়ি না দিতে হয়, কারণ নায়কদের লাইফ অন্যরকম, যদি গার্লফ্রেন্ড মানে সরি বউ যদি এরকম হয় গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, আবার একটু খেলার আলোচনায় আসবো। আজকে কিছুক্ষণ পরে আরেকটা ম্যাচ আছে, নিউজিল্যান্ড তাদের শেষ ম্যাচটা খেলবে পাপুয়া নিউগিনির সাথে ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা স্টেডিয়ামে রাত 8:30টায়। শান্ত ভাই, নিউজিল্যান্ডের হঠাৎ ছন্দপতন আমি বলবো, মোস্ট ফেভারিট টিম থেকে তারা খেলে আসছেন, নিউজিল্যান্ডের টি20তে এভাবে সুপার 8 থেকে বাদ চলে যাওয়া, পাকিস্তান নিউজিল্যান্ডের মতন টিম বাদ পড়লে আসলে টুর্নামেন্টের আকর্ষণটা একটু কমে যায়। জি, আর নিউজিল্যান্ডে আমার কাছে মনে হয় যে তারা উইকেটটাও একটু তাদেরকে ফেভার করেনি, যেমন আফগানিস্তানের সাথে প্রথম খেলে তারা কিন্তু ভালো মানে খুব কম রানে অল আউট হয়ে গিয়েছে, সেই জায়গায় তারা কিন্তু অনেক পিছিয়ে গেছে। আফগানিস্তান মনে হয় যে তাদের স্পিনের এটাকেই তাদেরকে কাবু করে দিয়েছে উইকেটটার কারণে আমার মনে হয়, বাট নিউজিল্যান্ড কিন্তু বেশ ভালো টিম ছিল, তাদের মান অনুযায়ী তারা খেলতে পারেনি। আমি একটাই কারণ বলবো যে উইকেটের কারণে হয়তো, তারপর যেমন ওয়েস্ট ইন্ডিজের সাথে যেটা ওরা কিন্তু স্টার্টিং এত সুন্দর করেছিলেন, একজনের কারণে কিন্তু পুরো খেলাটা ওনারা হেরে গিয়েছেন। তো আমার মনে হয় যে তারা যে ধরনের ক্রিকেট খেলেন সেখান থেকে তারা তাদের সেই মানে কি বলবো খেলার যে পারফরমেন্সটা সেটা ওনারা একদমই দিতে পারেনি। জি, ব্যাড লাক। আমরা অবশ্যই মিস করব নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মতো, নিউজিল্যান্ড এবং পাকিস্তানের মতো দলগুলোকে সুপার 8-এ, কিন্তু বাংলাদেশ যেহেতু খেলছে একটা উৎসব মুখর পরিবেশে আমরা আছি, ঈদের দিন আছি, আমার হাতে সময় খুবই কম। আমি জানি জায়েদ ভাই কিন্তু অনেক ধরনের গুণ উনি চর্চা করে থাকেন, এবং জায়েদ ভাইয়ের কাছ থেকে আজকে আমি বিশেষভাবে একটা গান শুনতে চাইবো, অভিনয়টা আমরা দেখি। না না, আমি জানেন তো আমি কনফিডেন্স লেভেলটা হাই, সেজন্য চালায় যাচ্ছি, কিছু কিন্তু জানি না গান এটাই কজনের থাকে কনফিডেন্স লেভেল ভাই। জি, আমার ভাই বলছে যে ভাইয়ের মানে ক্রিকেট খেলা দেখে আমরা মানে আমরা বড় হয়েছি, এবং তার সে রান আপ লম্বা, দেখেন অনেকে কিন্তু মনে রাখতে পারবেন, অনেক হিরোরাই পারবেন, আমি কিন্তু মনে রেখেছি তার সেই লম্বা রান আপ, বল স্পিড আমাদেরকে মুগ্ধ করতো আমাদের স্টুডেন্ট লাইফ, তার মতো বল করার চেষ্টা করতাম, এটা একটা বড় ব্যাপার। তার সাথে আজকে একসঙ্গে স্ক্রিন শেয়ার করে বসছি, এটা আই এম ব্লেসড। ওকে, তাহলে আমরা সবার জন্য একটা গান, আপনার কণ্ঠে গান দিয়ে আমরা কিন্তু বিদায় নিব। আমি দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, আজকের ঈদের এই বিশেষ আমাদের ব্যাটে বলে বিশ্বকাপের আজকের আয়োজন পাওয়ার্ড বাই যমুনা ইলেকট্রনিক্স, SSRM স্টিল এবং এডিএন টেলিকমের এই পর্বটা এখানে শেষ করছি। কালকে একই সময় আবারও দেখা হবে, তবে কোথাও যাবেন না, আমরা জায়েদ খানের কণ্ঠে কিন্তু এখন একটা গান শুনে তারপর বিদায় দেব। জায়েদ খান। যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া, আমারই জীবন তুমি, করি না প্রাণের কোনো মায়া, যেখানে তুমি রবে সেখানে আমি হব ছায়া, আমারই জীবন তুমি, করি না প্রাণের কোনো মায়া, তুমি শয়নে স্বপনে যেন আমারই নাম ধরে ডাকো।